গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগত। ডব্লিউপিএসআই বা কনস্টেবল যারা প্রিপারেশন করছো সেই সঙ্গে যে ক্লার্কশিপ বা অন্যান্য পরীক্ষাও জানো যে সংবিধান বা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এমনই একটা সাবজেক্ট যেখান থেকে প্রতিটা পরীক্ষাতেই প্রশ্ন আসবে। তো সংবিধান বা ইন্ডিয়ান পলিটি এই জায়গা থেকে একদম বেসিক থেকে অর্থাৎ ফান্ডামেন্টাল জিনিস থেকে তোমাদেরকে এমসিকিউ করিয়ে দিচ্ছি, সেই সঙ্গে এখান থেকে বোঝা যাবে যে কোন কোন জিনিসগুলো করতে হবে। যারা সাবজেক্ট অনুযায়ী প্রিপারেশন করতে চাইছে একদম প্রথম থেকে, যাদের হয়তো বেসিক ক্লিয়ার নেই বা সাবজেক্ট অনুযায়ী পরপর জিকে কে ম্যাথ রিজনিং বা ডব্লিউপিএসআই বা কনস্টেবল বা কেপিএসআই বা কেপি কনস্টেবল যারা প্রিপারেশন করতে চায় পরীক্ষা প্রস্তুতির হাত ধরে, তোমরা 7797474747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিও। অর্থাৎ 2 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, আগস্টের 2 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হয়ে গেছে। তো সংবিধান ইন্ডিয়ান পলিটি যেটা, সেখান থেকে দেখো প্রশ্ন করা আছে। 1 নম্বর প্রশ্ন যেটা করা আছে সেটা হচ্ছে ভারত একটি ড্যাশ কাঠামোযুক্ত দেশ। ভারত একটি ড্যাশ কাঠামোযুক্ত দেশ। অপশন এতে দেওয়া আছে যুক্তরাষ্ট্রীয়, বি হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয়, সি হচ্ছে একনায়কতন্ত্র, ডি হচ্ছে স্বৈরাচারী। তাহলে কি হবে যে ভারত একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোযুক্ত দেশ, তাই তো ইংরেজিতে বলা হয় কোয়াসি ফেডারেল স্ট্রাকচার। কোয়াসি ফেডারেল স্ট্রাকচার, আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামোযুক্ত দেশ। দেখো আর্টিকেল 1 যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 1 যেটা ভারতকে বর্ণনা করা আছে সেটা ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ বাংলায় বললে হচ্ছে যে ভারত রাজ্য সমূহের সংঘ। রাজ্য সমূহের সংঘ, রাজ্য সমূহের সংঘ এটা যদি বলে তাহলে সেটা হচ্ছে তোমার আর্টিকেল 1 ধারা 1 অনুযায়ী, সংবিধানের ধারা 1 অনুযায়ী ভারতকে বলা হয়েছে রাজ্য সমূহের সংঘ। কাঠামোযুক্ত দেশ থেকে বলা যায় কোয়াসি ফেডারেল, অর্থাৎ আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামোযুক্ত দেশ হচ্ছে ভারত। নেক্সট হলো 2 নম্বর কোশ্চেন, দেখে নিই কি আছে। যে ভারতের সংবিধান অনুযায়ী সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় কেন্দ্রের শাসন বিভাগের প্রধানকে। ভারতের সংবিধান অনুযায়ী সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় কেন্দ্রের শাসন বিভাগের প্রধানকে। অপশন এ হচ্ছে পার্লামেন্ট, বি হচ্ছে সুপ্রিম কোর্ট, সি হচ্ছে রাষ্ট্রপতি, ডি হচ্ছে প্রধানমন্ত্রী। যে সংবিধান অনুযায়ী সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় কেন্দ্রের শাসন বিভাগের প্রধান সেটা হচ্ছে গিয়ে যে রাষ্ট্রপতি বা নিয়মতান্ত্রিক প্রধান, বা নিয়মতান্ত্রিক প্রধান বললেও হচ্ছে রাষ্ট্রপতি, বা যদি তোমাকে বলা হয় সাংবিধানিক প্রধান তাহলে হচ্ছে কি হবে রাষ্ট্রপতি। সেটা দেখে নিই 3 নম্বর কোশ্চেন কি আছে। যে ভারতের মতো গণতান্ত্রিক দেশে প্রকৃত ক্ষমতার অধিকারীকে। ভারতের মতো গণতান্ত্রিক দেশে প্রকৃত ক্ষমতার অধিকারীকে। অপশন এ আছে সুপ্রিম কোর্ট, বি হচ্ছে রাষ্ট্রপতি, সি হচ্ছে প্রধানমন্ত্রী, ডি হচ্ছে পার্লামেন্ট। তো এই যে জিনিসগুলো আছে এইগুলো কিন্তু আগে থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার না করলে পরীক্ষার সময় গুলিয়ে যেতে পারে। কারণ হচ্ছে দেখো যে আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট জানি যে এরা কোনো না কোনো ভাবে কেউ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তো এই তিনটে জিনিসের ব্যাপারে ভালো করে ক্লিয়ার করে নিতে হবে। তো প্রকৃত ক্ষমতা যদি বলা হয় অর্থাৎ রিয়েল পাওয়ার কার কাছে আছে সেটা হচ্ছে কে হবে প্রধানমন্ত্রী। কেন? তার কারণটা হচ্ছে তিনি হচ্ছে লোকসভার প্রধান নেতা, অর্থাৎ তিনি সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হচ্ছেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। সেই কারণের জন্য প্রধানমন্ত্রী যিনি, তিনি হচ্ছেন দেশের প্রকৃত ক্ষমতার অধিকারী, দেশের প্রকৃত ক্ষমতার অধিকারী। আর শাসনতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক অধিকারী বললে বলা হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি। 4 নম্বরটা হচ্ছে ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 1949, 26শে নভেম্বর, 1950, 26শে নভেম্বর, 1949, 26শে নভেম্বর, কোনোটিই না। রাইট আনসার কি হবে? যে ভারতের সংবিধান কার্যকর হয় সেটা হচ্ছে 1950, 26শে জানুয়ারি। 1949, 26শে নভেম্বর যেটা, সেটা হচ্ছে সংবিধান গৃহীত হয়েছিল। এই ডেটটা অনেকবার এসেছে, এই সালটা ভালো করে মনে রাখবে যে ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে জানুয়ারি, আর কার্যকর হয় ঠিক 1 বছর পরে 1950 সালের হচ্ছে 1 বছর পরে নয়, সরি, 1950 সালের 26শে জানুয়ারি হচ্ছে কার্যকর হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন দেশের সংবিধান সবচেয়ে বড় লিখিত সংবিধান? কোন দেশের সংবিধান সব থেকে বড় লিখিত সংবিধান? অপশন এ তো দেওয়া আছে ইংল্যান্ড, ব্রিটেন, ভারত, আমেরিকা। তো রাইট আনসার কি হবে? যে সব থেকে বড় লিখিত সংবিধান হচ্ছে ভারতের। ইংল্যান্ড যদি বলা হয়, ইংল্যান্ডের হচ্ছে সব থেকে বৃহত্তম সংবিধান, কিন্তু এটা হচ্ছে অলিখিত।
তাই যদি বলা হয় যে অলিখিত যদি বলে দেয় বা হচ্ছে সব থেকে বড় সংবিধান যদি বলে তাহলে অবশ্যই ইংল্যান্ড বলবো, কিন্তু লিখিত বড় বা বৃহত্তম লিখিত সংবিধান সেটা হচ্ছে ভারতের। নেক্সট কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন কোন দেশ ভারতের সংবিধানকে প্রভাবিত করেছে বা কোন কোন দেশ থেকে ভারতের সংবিধান নেওয়া হয়েছে বৈশিষ্ট্যগুলো, সেইগুলো পরীক্ষাতে দেখবে। প্রায় প্রতিটা পরীক্ষা একটা করে কোশ্চেন থেকে যায়। তো এখানে যে কোশ্চেনটা হলো ভারতের সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এ হচ্ছে আমেরিকা, বি সোভিয়েত রাশিয়া, সি হচ্ছে অস্ট্রেলিয়া, ডি হচ্ছে জাপান। কি হবে মৌলিক অধিকারের যে ধারণা, মৌলিক অধিকারের যে ধারণা অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট যেটা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, আমেরিকা থেকে নেওয়া হয়েছে। মৌলিক অধিকার জানো যে বর্তমানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে 12 থেকে 35 নম্বর ধারায়, তাই তো 12 থেকে 35 নম্বর আর্টিকেলে মৌলিক অধিকার রয়েছে। এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে। সোভিয়েত রাশিয়া যেটা দেখো, এটাও দেখে নাও যে সোভিয়েত রাশিয়া থেকে কি হয়েছে মৌলিক কর্তব্য, সোভিয়েত রাশিয়া থেকে মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া থেকে বলতে পারে যৌথ তালিকা, কেন্দ্র রাজ্য সম্পর্ক বা হচ্ছে যৌথ তালিকা, সেটা নেওয়া হয়েছে। জাপান থেকে কি করা হয়েছে সুপ্রিম কোর্টের গঠন, সুপ্রিম কোর্ট তার যে গঠন সেই গঠনটা জাপান থেকে নেওয়া হয়। তাহলে খুব ভালো করে যে মৌলিক অধিকার যেটা রয়েছে 12 থেকে 35 নম্বর কোন ধারায় কি বলা আছে ভালো করে পড়বে। এখান থেকে প্রায় প্রতিটা পরীক্ষায় একটা প্রশ্ন চলে আসার সম্ভাবনা থাকে। 7 নম্বর দেখো যে নতুন রাজ্য গঠন ও তার সীমানা নির্ধারণের বিষয়ে কাকে অধিকতর ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন রাজ্য গঠন ও তার সীমানা নির্ধারণের বিষয়ে কাকে অধিকতর ক্ষমতা দেওয়া আছে। হয়তো নতুন কোনো রাজ্য যদি গঠিত হয় বা হচ্ছে অন্য কোনো দেশের বা কোনো অংশ যদি একটা ভারতের অন্তর্ভুক্ত হয় বা রাজ্যের অন্তর্ভুক্ত হয়, সেই বিষয়ে কে হস্তক্ষেপ করবে, অর্থাৎ কার সব থেকে ক্ষমতা বেশি রয়েছে। এ হচ্ছে যে রাজ্যে অন্তর্ভুক্ত সীমানা যুক্ত হবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের রাজ্যপাল, সি হচ্ছে পার্লামেন্ট, ডি হচ্ছে সুপ্রিম কোর্ট। তো রাইট আনসার কি হবে, এই বিষয়ে ক্ষমতা দেওয়া আছে সেটা হচ্ছে পার্লামেন্টকে, পার্লামেন্টের হচ্ছে অধিকতর ক্ষমতা রয়েছে। নেক্সট কোশ্চেন চলে যায় 8 নম্বর প্রশ্নে, যে ধর্ম, জাতি, লিঙ্গ বা জন্মস্থান ভেদে, ধর্ম, জাতি, লিঙ্গ বা জন্মস্থান ভেদে সবাই সমান, এটি মৌলিক অধিকারের কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ে। অর্থাৎ মৌলিক অধিকার যে 6টা মৌলিক অধিকার রয়েছে, যেমন হচ্ছে তোমার স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, সংস্কৃতি শিক্ষার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সাংবিধানিক প্রতিবেদনের অধিকার, এরকম যে 6টা মৌলিক অধিকার রয়েছে, সেই 6টা মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারে পড়ছে। অপশন হচ্ছে স্বাধীনতার অধিকার, বি হচ্ছে সংস্কৃতি শিক্ষার অধিকার, সি হচ্ছে সাম্যের অধিকার, ডি হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। তো রাইট আনসার কি হবে, ধর্ম, জাতি, লিঙ্গ বা জন্মস্থান ভেদে সবাই সমান, এটা হচ্ছে একটা রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ এটা হচ্ছে সাম্যের অধিকার। যেমন সাম্যের অধিকার আরো রয়েছে যে আইনের চোখে সবাই সমান, তাই তো আইনের চোখে সবাই সমান, সরকারি চাকরিতে সমান অধিকার, তারপরে হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ, এই সবগুলো হচ্ছে সাম্যের অধিকারের মধ্যে লেখা আছে। তো সেই সঙ্গে স্বাধীনতার অধিকারে কি আছে, শোষণের বিরুদ্ধে অধিকারে কি আছে, সংস্কৃতি শিক্ষার অধিকারে কি কি জিনিস রয়েছে, এই জিনিসগুলো খুব ভালো করে তোমাকে পড়তে হবে। ডিরেক্ট পরীক্ষায় যদি নাও আসে এটুকু মনে রাখবে যে ইন্টারভিউ প্রচুর কোশ্চেন করা হয় এই সমস্ত জায়গা থেকে, যেহেতু তুমি একজন পুলিশ হতে চলেছে, কনস্টেবল বা এসআই, তো সেই কারণে জন্য দেশের যে ন্যূনতম বেসিক যে নলেজ, ফান্ডামেন্টাল যে নলেজ বা সংবিধান যে ব্যাপারটা, সেই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই জানা উচিত। 9 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় জরুরিকালীন পরিস্থিতিতে মৌলিক অধিকারের কত নম্বর ধারা সংকুচিত করা যায়। রাষ্ট্রীয় জরুরিকালীন বা জাতীয় জরুরিকালীন ইমার্জেন্সি সিচুয়েশনে কোন মৌলিক অধিকারের কত নম্বর ধারাকে সংকুচিত করা যায়, অর্থাৎ কত নম্বর ধারাকে সরকার চাইলে পরে সংকুচিত করতে পারে বা সাধারণ মানুষের সেই মৌলিক অধিকারের উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারে। তো অপশনে আছে 20, 21, 19, 18। তো কি হবে রাইট আনসার যেটা, সেটা হচ্ছে 19 নম্বর ধারা। 19 নম্বর আর্টিকেলে কি আছে, তো 19 নম্বর আর্টিকেল মানে হচ্ছে তোমার স্বাধীনতার অধিকার, তাই তো স্বাধীনতার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, বা কোনো সভা সমিতি গঠন করার অধিকার, বা হচ্ছে কোনো ভূখণ্ডে স্বাধীনভাবে চলাফেরা করার ক্ষমতার অধিকার, বা হচ্ছে জীবিকা করা, এই সমস্ত জিনিসগুলো আর্টিকেল 19 রয়েছে।
তো যদি ন্যাশনাল এমার্জেন্সি কোনো কিছু হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সরকার চাইলে পরে অবশ্যই এই 19 নম্বর আর্টিকেল ধারাকে সংকুচিত করতে পারে। আর 20 নম্বরে কি রয়েছে, যে সময়ে অপরাধ ঘটছে সেই সময়ের অপরাধ অনুযায়ী শাস্তি গ্রহণ। অর্থাৎ আজকে 2024 সালে কেউ যদি কোনো অপরাধ করে, হয়তো দেখা গেলে তার কেসটা চলতে চলতে 5-6 বছর হয়ে গেল, 2025 সালে বা 2030 সালে তার রায় হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে 2024 সালে যে আইন বা রুলস আছে সেই অনুযায়ী তার শাস্তি হবে। 21 নম্বর অনুযায়ী এটাই বলা আছে যে কোনো মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় কি করা যাবে, হস্তক্ষেপ করা যাবে না, বা তার ব্যক্তিগত স্বাধীনতা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। তো এই জিনিসগুলোকে কোনোভাবেই সংকুচিত করা যায় না, কিন্তু আর্টিকেল 19 যেটা আছে সেই 19কে কি করা যেতে পারে, সংকুচিত করা যেতে পারে। তারপর দেখো যে বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো বা মানুষ কেনা বেচা দণ্ডনীয় অপরাধ মৌলিক অধিকারের কত নম্বর ধারায় উল্লিখিত আছে। অর্থাৎ এটা হচ্ছে একটা কি শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। তো বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো বা মানুষ কেনা বেচা দণ্ডনীয় অপরাধ কত নম্বর ধারায় রয়েছে, 22, 23, 24, 25। তো রাইট আনসার কি হবে, 23 নম্বর আর্টিকেলে রয়েছে, 23 নম্বরের আর্টিকেলে রয়েছে। 24 নম্বরে কি বলা আছে, 24 নম্বরে বলা আছে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ, যেমন খনিতে বা কোনো ঝুঁকিপূর্ণ বা কারখানায় 14 বছরের নিচে শিশুদের কাজ করানো মানা বা হচ্ছে নিষেধ। 14 বছরের নিচে কোনো বালকদের কাজ করানো যাবে না। কিন্তু এটা তো শুধু সংবিধানে হয়, তাই না? যারা সংবিধানের রক্ষাকর্তা হয়তো দেখা যাবে যে তাদের বাড়িতে এরকম বালক কাজ করছে। আর্টিকেল 11 নম্বর কি বলা আছে, 11 নম্বর কোশ্চেন, যে ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, ইংল্যান্ড, আমেরিকা, আয়ারল্যান্ড, কানাডা। তো এটা আশা করি সবাই জানো, সেটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে। এটি হচ্ছে একটি কি রাষ্ট্রীয় জনকল্যাণমূলক নীতি, রাষ্ট্রীয় জনকল্যাণমূলক নীতি, রাষ্ট্রীয় জনকল্যাণমূলক নীতি। এই ব্যাপারে বিস্তারিত আরো কিছু তথ্য বলবো, সেটা দেখে নিই পরের কোশ্চেনে কি আছে দিয়ে বলে দিচ্ছি। 12 নম্বর কোশ্চেন রয়েছে নির্দেশমূলক নীতি কে নভেল ফিচার্স কে বলেছে, নির্দেশমূলক নীতিকে নভেল ফিচার্স কে বলেছে, জওহরলাল নেহেরু, শ্রীমতী ইন্দিরা গান্ধী, বি.আর. আম্বেদকর, সচ্চিদানন্দ। তো আর একটা বলে দিই যে নির্দেশমূলক নীতি যেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে এবং হচ্ছে আর্টিকেল 36 থেকে 51, 36 থেকে 51 ধারাতে নির্দেশমূলক নীতি রয়েছে। এটাকে নভেল ফিচার্স বলেছেন, সেটা হচ্ছে বি.আর. আম্বেদকর। আর জওহরলাল নেহেরু নির্দেশমূলক নীতি এটাকে লিখেছেন, জওহরলাল নেহেরু নির্দেশমূলক নীতি এটা হচ্ছে লিখেছেন। সেই সঙ্গে এই জায়গাতে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে, যেমন 40 নম্বরে হয়তো পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে কথা বলা আছে, তারপর হচ্ছে এসসি, এসটি, ওবিসি অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে বলা আছে, বা মদ্যপান বা হচ্ছে নেশাজাত দ্রব্য বর্জন করবে দেশ, এরকম ব্যাপার নিয়ে যেগুলোতে কথা বলা হচ্ছে, বা হচ্ছে যেগুলো মালবাহী পশু যেমন হচ্ছে গরু, ছাগল বা মোষ, এদেরকে রক্ষা করতে হবে, হত্যা নিষিদ্ধ, এই সমস্ত জিনিসগুলো নির্দেশমূলক নীতিতে বলা আছে। আরো অনেক জিনিস আন্তর্জাতিক সমঝোতা বা চুক্তির ব্যাপারে বলা আছে, সেই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ গুলো একটু মুখস্থ করে নিতে হবে, দেখে নিতে হবে। যারা চাইছো যে এসআই বা কনস্টেবল প্রিলি বা মেন ডেসক্রিপটিভ সহ, বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ সহ, বা জিকে, ম্যাথ, রিজনিং সমস্তটা যারা চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট অনুযায়ী পরপর সিকোয়েন্স অনুযায়ী সবকিছু করতে চাও, তোমরা অবশ্যই পরীক্ষা প্রস্তুতির পেড কোর্সে 7797 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, ক্লাস শুরু করে দিতে পারো, করে দিয়ে দেওয়া হয়েছে নতুন ব্যাচ অলরেডি। আর এখানে ইউটিউবে যেগুলো পাবে এরকম চ্যাপ্টার অনুযায়ী হয়তো এমসিকিউ প্র্যাকটিস, এই জিনিসগুলোই পাবে। মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় রয়েছে, মৌলিক কর্তব্য 12 থেকে 35, 51, 51A, 36 থেকে 51। তো মৌলিক কর্তব্য যেটা সেটা হচ্ছে আর্টিকেল 51A তে রয়েছে, তাই তো? কারণ 12 থেকে 35 নম্বর যেটা সেটা হচ্ছে মৌলিক অধিকার, মৌলিক অধিকার রয়েছে। 51A তে রয়েছে মৌলিক কর্তব্য। 36 থেকে 51 কি দেখলাম, এটা হচ্ছে নির্দেশমূলক নীতি। এটা 36 থেকে 51 এটা হচ্ছে নির্দেশমূলক নীতি বলা আছে এখানে। মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড, তারপর হচ্ছে রাশিয়া, আয়ারল্যান্ড, রাশিয়া, সিতে রয়েছে ব্রিটেন, ডিতে রয়েছে অস্ট্রেলিয়া। তো মৌলিক কর্তব্যের ধারণা যেটা সেটা হচ্ছে রাশিয়া থেকে নেওয়া হয়েছে। বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কটি রয়েছে, মৌলিক কর্তব্য কটি রয়েছে, 6, 7, 10, 11। তো রাইট আনসার কি হবে, 11টি মৌলিক কর্তব্য রয়েছে। মানে দেখো যে মৌলিক অধিকার যেটা, মৌলিক অধিকার আগে ছিল 7টা, এখন হয়েছে 6টা।
আর মৌলিক কর্তব্য যেটা আগে ছিল 10টা, এখন হয়েছে 11টা। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর কেন জানি না, ব্যাপারটা বুঝি না আমি, যে আমার কাছে বা পরীক্ষা প্রস্তুতিতে পেড কোর্সের স্টুডেন্ট অনেক থাকে, ঠিক আছে, পেড কোর্সের স্টুডেন্ট অনেক থাকে, কিন্তু কোনো ভিডিও দিলে ভিউজ হয় না। সেটা আমার কোনো টেকনিক্যাল ফল্ট কিনা জানি না, বা হয়তো ব্যাপারটা হচ্ছে এই ক্লাসের গুরুত্ব বোঝার মতো ক্ষমতা হয়তো খুব কম জনেরই আছে, সেটাও হতে পারে, বা যারা চাকরি পাবে শুধুমাত্র সেটাই হতে পারে। এই কারণের জন্য ক্লাস সমস্ত কিছু কন্টিনিউ করা হয় না, পেড কোর্সেই করানো হয়। তো এই ভিডিওটায় কথা দিচ্ছি, খুব বেশি এক্সপেক্ট করছি না, কারণ যেখানে আমার ভিউজ, আমি স্বীকারই করছি যে 300 থেকে 400 ভিউজ হয়। তো এই ভিডিওটাতে যদি 2000 যদি মাত্র ভিউজ হয়, তাহলে তোমাদেরকে কথা দিলাম যে এর পরের যে টপিকগুলো আছে ইউনিয়ন সম্পর্কে, বা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, বা হচ্ছে লোকসভা রাজ্যসভা যে ডিটেলস আছে, এইভাবে আস্তে আস্তে তোমাদেরকে এমসিকিউ করিয়ে দেবো।